আচ্ছা, আমাদের মনকে কি সাফল্যের জন্য প্রোগ্রাম করা সম্ভব? আজকের আলোচনাটা ঠিক এই আইডিয়াটা নিয়েই। আমরা এমন একটা দারুণ কৌশল নিয়ে কথা বলবো যা কিনা আপনার চিন্তাভাবনার ধরনটাই হয়তো বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন করা যাক, যেটা শুনতে খুব সহজ কিন্তু আসলে অনেক গভীর। প্রশ্নটা হলো, একজন কি থার্মোমিটার নাকি থার্মোস্ট্যাট? কারণ জানেন, এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে জীবনটাকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটা। অর্থাৎ কেউ পরিস্থিতির শিকার হয় নাকি নিজেই পরিস্থিতি তৈরি করে। দেখুন, পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একটা থার্মোমিটার কি করে? সে শুধু ঘরের তাপমাত্রা কত সেটা দেখায়। মানে বাইরের পরিবেশ যেমন, সে শুধু সেটারই একটা প্রতিফলন। এক কথায়, সে পরিস্থিতির শিকার। আর অন্যদিকে একটা থার্মোস্ট্যাট, সে কিন্তু তাপমাত্রা ঠিক করে দেয়। সে নিজের পছন্দ মতো একটা টেম্পারেচার সেট করে আর পুরো পরিবেশকে বাধ্য করে সেই তাপমাত্রায় আসতে। আমাদের জীবনেও কিন্তু ব্যাপারটা ঠিক এমনই। তাহলে প্রশ্নটা হলো, আমরা বেশিরভাগ সময়ই কেন থার্মোমিটারের মতো আচরণ করি? কেন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে না নিয়ে উল্টো পরিস্থিতির দ্বারা নিয়ন্ত্রিত হই? চলুন এই প্রতিক্রিয়াশীল মানসিকতার একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। যখন কেউ থার্মোমিটারের মতো জীবন কাটায়, তখন তার জীবনটা অনেকটা এমনই হয়ে যায়। নিজের ব্যর্থতার জন্য সবসময় বাইরের কোনো শক্তিকে দায়ী করা, যেমন সরকার, বাবা মা বা ভাগ্য। অতীতের ভুল আর কষ্টগুলো আঁকড়ে ধরে বসে থাকা। আর সবচেয়ে বড় কথা, ব্যর্থ হলে কি শাস্তি পেতে হবে, শুধু সেই ভয়টা নিয়েই ভাবা। এরা ছোটখাটো ব্যাপার নিয়ে সারাক্ষণ অভিযোগ করে আর ধরে নেয় যে ভবিষ্যতেও খারাপই কিছু অপেক্ষা করছে। কারণ দিন শেষে তারা তো পরিবেশের উপরই নির্ভরশীল। ডেনিস ওয়েটলির এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটা এক লাইনে বলে দেয়। বিজয়রা সাফল্যের পুরস্কার নিয়ে ভাবে, আর পরাজিতরা ভাবে ব্যর্থতার শাস্তি নিয়ে। মানে মনোযোগটা কোথায় থাকছে সেটাই আসল। ফোকাসটা কি সাফল্যের পুরস্কারের দিকে নাকি ব্যর্থতার শাস্তির ভয়ে গুটিয়ে থাকার দিকে? তো এতক্ষণ তো সমস্যা নিয়ে কথা বললাম, এবার আসা যাক সমাধানের দিকে। এই প্রতিক্রিয়াশীল মানসিকতা থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে? হ্যাঁ আছে। একটা মানসিক চিট কোডের মতো, যেটা দিয়ে নিজের বাস্তবতাকে নতুন করে প্রোগ্রাম করা সম্ভব। আর এই সাফল্যের সূত্রটা কিন্তু খুবই সহজ। কল্পনা মানে ইম্যাজিনেশন, তার সাথে যখন যোগ হয় আত্মস্থ করা বা ইন্টারনালাইজেশন, তার ফলাফলই হল বাস্তবায়ন বা রিয়েলাইজেশন। সোজা কথায়, যা কিছু খুব স্পষ্টভাবে কল্পনা করা যায় এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস বা আত্মস্থ করা যায়, সেটাই কিন্তু জীবনের সত্যি হয়ে ওঠে। এখন এই আইডিয়ার পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। আমাদের মস্তিষ্ক মানে আমাদের ব্রেন কোনো একটা স্পষ্টভাবে কল্পনা করা দৃশ্য আর সত্যি ঘটে যাওয়া ঘটনার মধ্যে পার্থক্য করতে পারে না। ভাবা যায়, ব্রেনের কাছে দুটোই সত্যি স্মৃতি, আর এইখানে কিন্তু লুকিয়ে আছে আসল শক্তিটা। তো চলুন এবার শুধু থিওরি নয়, একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখা যাক। দেখি বিশ্বের সেরা পারফর্মাররা, যেমন ধরুন অ্যাথলিট বা নভোচারীরা, কিভাবে এই মানসিক কৌশলটা ব্যবহার করেন। একটা অসাধারণ গল্প বলি, একজন এয়ারফোর্স কর্নেলের গল্প, যিনি ভিয়েতনাম যুদ্ধে 5 বছরেরও বেশি সময় ধরে একাকী একটা কারাগারে বন্দী ছিলেন। ভাবুন একবার, একটা সেলে সময় কাটানোর জন্য কিচ্ছু নেই, আছে শুধু নিজের মনটা। তো তিনি কি করলেন জানেন? তিনি ঠিক করলেন প্রতিদিন তার মনের ভেতরে একটা আস্ত গল্ফ কোর্স তৈরি করবেন, আর সেখানে তিনি একটা নিখুঁত পারফেক্ট গল্ফ ম্যাচ খেলবেন। শুধু খেলা নয়, তিনি প্রতিটা শট, প্রতিটা পদক্ষেপ, এমনকি ঘাসের গন্ধ, বাতাসের স্পর্শ, সবকিছু একদম জীবন্তভাবে কল্পনা করতেন। তারপর 5.5 বছর পর যখন তিনি ছাড়া পেলেন, তাকে একটা গল্ফ টুর্নামেন্টে খেলতে বলা হলো। আর সবাই তো অবাক, এত বছর পর কোনো প্র্যাকটিস ছাড়া তিনি অসাধারণ খেলছেন। একজন সাংবাদিক যখন অবাক হয়ে একে ভাগ্য বললেন, তিনি উত্তরে যা বলেছিলেন সেটা অসাধারণ। তিনি বলেন, ভাগ্য? মজা করছেন? আমি তো 5.5 বছরে আমার মনের মাঠে একটাও 3 পাট করিনি। এই একই কৌশল কিন্তু নভোচারীরাও ব্যবহার করেন। চাঁদে যাওয়ার মতো একটা চরম আর অজানা পরিবেশে যাওয়ার আগে তারা পৃথিবীতেই অসংখ্য সিমুলেশন করেন। মরুভূমিতে লুনার মডিউল ওড়ানো, ওয়াটার ট্যাঙ্কে ওজনহীনতার অনুভূতি নেওয়া, এই সব কিছুর উদ্দেশ্য একটাই, যাতে ওই অজানা পরিবেশটা তাদের কাছে একদম পরিচিত মনে হয়। তাদের একটা কথা আছে, অনুশীলনে যা ঠিকভাবে করা যায়, জীবনেও তা ঠিকভাবে করা যায়। অলিম্পিকের অ্যাথলেটদের কথাই ধরুন, তারাও কিন্তু ঠিক এটাই করেন। তাদের মানসিক মহড়ার কয়েকটা ধাপ আছে। প্রথমত, শরীরকে একদম শিথিল বা রিল্যাক্স করা। দ্বিতীয়ত, একদম নিখুঁত পারফরমেন্সটা মনে মনে কল্পনা করা। তৃতীয়ত, জেতার পর যে অনুভূতিটা হবে সেই আবেগটাকেও অনুভব করা। আর এর ফল, আসল পারফরমেন্সের সময় তাদের শরীর যেন নিজে থেকেই সবটা করে ফেলে, অনেকটা অটো পাইলট মোডের মতো। ডেনিস ওয়েটলি যেমনটা বলেছেন, মানসিক মহড়ার সৌন্দর্য হল আপনি ব্যর্থ হন না, আপনি কোনো বাধায় পড়েন না।
মানে আসল কথা হলো এই মানসিক অনুশীলনের সবচেয়ে বড় সুবিধাটাই হলো এখানে ফেল করার কোনো সুযোগই নেই। মনে মনে তো হাজারবার পারফেক্ট অনুশীলন করা যায়, তাই না? আর এটাই আত্মবিশ্বাসকে একদম অন্য লেভেলে নিয়ে যায়। তো এত সব দারুণ উদাহরণ তো দেখলাম, এবার চলুন দেখি এই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা নিজেদের জীবনে থার্মোমিটার থেকে থার্মোস্ট্যাট হয়ে উঠতে পারি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো মনকে একদম নির্দিষ্ট বা স্পেসিফিক নির্দেশ দিতে হবে। আরও সুখী হব বা আরও ভালো করব, এই ধরনের অস্পষ্ট ভাষা লক্ষ্য নিয়ে আমাদের মন কাজ করতে পারে না। তাকে একদম পরিষ্কার করে বলতে হবে ঠিক কী চাওয়া হচ্ছে। লক্ষ্যকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো বস্তুগত লক্ষ্য, মানে যা কিছু আমরা পেতে চাই, যেমন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করা। এই ধরনের লক্ষ্যের জন্য একটা নির্দিষ্ট ডেডলাইন থাকাটা খুব জরুরি। আর দ্বিতীয়টা হলো চরিত্রগত লক্ষ্য, মানে আমরা কে হতে চাই, যেমন একজন ধৈর্যশীল শ্রোতা হওয়া। এই ধরনের লক্ষ্যকে সবসময় বর্তমানকালে বা প্রেজেন্ট টেন্সে ভাবতে হয়, এমনভাবে যেন আপনি ইতিমধ্যেই সেই মানুষটা। আর ঠিক এই কারণে আমি হই বা আই অ্যাম জাতীয় বাক্যগুলো এত শক্তিশালী। কারণ যখনই বর্তমানকালে কিছু বলা হয়, আমাদের মন সেটাকে একটা ফ্যাক্ট বা বর্তমান বাস্তবতা হিসেবে ধরে নেয়। তাই সব সময় ইতিবাচক ব্যক্তিগত কথা ব্যবহার করতে হয়, যেমন আমার ওজন 120 পাউন্ড এবং আমাকে দেখতে দারুণ লাগছে, বা আমার হার্ট রেট একদম ধীর এবং নিয়মিত, বা আমি সব সময় গেটে প্রথম পৌঁছায়, দেরি করি না। তাহলে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু একটা পছন্দের ওপর নির্ভর করে। আমাদের সবার মনই আসলে একটা শক্তিশালী থার্মোস্ট্যাট। এখন প্রশ্ন হলো, এর তাপমাত্রাটা কত সেট করা হবে? বাইরের পরিস্থিতি কি ভেতরের অবস্থাটাকে নিয়ন্ত্রণ করবে, নাকি ভেতরের তাপমাত্রাটাই বাইরের পরিস্থিতিকে বদলে দেবে?